আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে ঠিক মতো? জি স্যার, শোনা যাচ্ছে। স্যার, গুড। আচ্ছা, বোর্ড তো ক্লিয়ার আছে না? বোর্ড। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, একটু কিছু কথা ছিল স্যার। বলো। স্যার, ভোকাবুলারি স্যার, মানে এই ভোকাবুলারি কিভাবে পড়বো স্যার সেটা যদি একটু বলে দিতেন। প্লাস স্যার, মানে অ্যানালজি প্লাস ইয়া অ্যানালজি প্লাস স্যার, অ্যানালজি পড়া লাগবে। ঢাবিতে অ্যানালজি আসবে না। অ্যানালজি স্যার আসবে হচ্ছে, সাবস্টিটিউশন কি আসবে? না ঢাবিতে আসবে না, আসবে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। স্যার, দাবির জন্য মুখস্থ অংশ স্যার কি কি পড়তে হবে? ওকে, সেটা বলে দিচ্ছি, সমস্যা নাই। একটু পরে বলে দিচ্ছি, হ্যাঁ আমি ক্লাসটা একটু আগে রেকর্ড দেই। ওকে, বিসমিল্লাহ। জি স্যার। ওকে, মুখস্থ অংশ, মেমোরাইজিং পার্ট, কি কি আসবে এবং কোন কোন বিশ্ববিদ্যালয়, একটু মিউট করো সবাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100% আসবে, 100%। সিনোনিম এবং এন্টোনিম থেকে দুইটা দুইটা প্রিপোজিশন থেকে একটা, স্পেলিং থেকে একটা। এই চারটা প্রশ্ন 100%। আর প্রিপোজিশন থেকে যদি ডিরেক্ট প্রশ্ন না আসে, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে, আসবে গ্রুপ ভার্ব থেকে। তো দুইটা থেকে যে কোনো একটা আসবে। ওকে, ঢাবির বি ইউনিটের কথা বলছি আমি, রিপিট, ঢাবি বি। আর প্রেজেন্ট ইডিয়মস, এই একটা। তো এই পাঁচটা টপিক হচ্ছে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য তোমাকে পড়তে হবে। আচ্ছা, স্যার, টেক্সট বুক ফল কি কমন পড়বে স্যার? দাঁড়াও রে বাবা, শেষ করিনি কথা। তাহলে কি বললাম? আমাদের মুখস্থ অংশ থেকে, সিনোনিম এন্টোনিম থেকে মাস্ট দুইটা, গ্রুপ ভার্ব কিংবা প্রিপোজিশন দুইটার মিল করে হচ্ছে একটা, স্পেলিং থেকে একটা, আর একটা হচ্ছে প্রেজেন্ট ইডিয়মস। তো এই টপিকগুলো হচ্ছে তুমি ঢাবি বি ইউনিট বলো কিংবা অন্য সকল বিশ্ববিদ্যালয়ে আসবেই। এই টপিকগুলো থেকে একটু মিউট করো সবাই, মিউট করো সবাই। এগুলো থেকে 100% সকল বিশ্ববিদ্যালয়ে আসবে। আচ্ছা, এখন এর পাশাপাশি এর পাশাপাশি ঢাবি এ ইউনিট এবং সি ইউনিট, এই ইউনিটে আসবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে একটা। সি ইউনিটে, যারা সি ইউনিটে পরীক্ষা দিতে চাও তাদের জন্য হচ্ছে অ্যানালজি নামে একটা টপিক রয়েছে, সেই অ্যানালজি থেকে একটা আসবে। অ্যানালজি থেকে, এটা কিন্তু এই টপিকটা শুধু এই গেল ঢাবির আলোচনা। এখন ওভারঅল সবগুলো প্রশ্ন আসবে, সবগুলো টপিক থেকে আসবে। অ্যানালজি ছাড়া, অ্যানালজি ছাড়া সকল গুলো এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রাজশাহীতে এবং চট্টগ্রামে। বুঝছো বিষয়টা এবার? মুখস্থ অংশ তাহলে কোনটা কোথা থেকে আসবে? ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, জি এখন স্যার। কোন কোন জায়গা থেকে পড়বা, কোন টপিকটা কোন জায়গা থেকে পড়বা? সিনোনিম এন্টোনিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য টেক্সট বুক, টেক্সট বুক। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, স্পেলিং, ফ্রেজ এন্ড ইডিয়মস, এগুলো হচ্ছে টেক্সট বুকে অল্প কয়েকটা আছে। ঢাবির বি ইউনিটে গত 3 বছর 4 বছর টেক্সট বুক থেকে আসছে স্পেলিংটা। সাথে এই সকল টপিকগুলো টেক্সট বুকে যা আছে এর পাশাপাশি ঢাবির জন্য নন টেক্সচুয়াল গুলো পড়তে হবে। আর সিনোনিম এন্টোনিম গুলো টেক্সট বুকের পাশাপাশি প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন গুলো, প্রিভিয়াস। তাহলে ঢাবির প্রস্তুতি হয়ে গেছে মুখস্থ অংশের। ঠিক আছে? আচ্ছা, চট্টগ্রামের যে প্রশ্নটা, চট্টগ্রামের প্রস্তুতি নিতে চাইলে তুমি এক্সট্রা করে হচ্ছে পড়তে হবে, যেটা সেটা হচ্ছে চট্টগ্রামের নিজস্ব সকল ইউনিটের প্রশ্ন ইংরেজির।
ইংলিশের সকল ইউনিটের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, বিসিএস এর প্রশ্ন, সাথে রাজশাহীতে বিসিএস প্রশ্ন থেকে হুবহু রিপিট হয়, হুবহু রিপিট হয়। ঠিক আছে, সো প্রস্তুতি এইভাবে নিতে হবে। ওকে, আর সাথে এই যে টেক্সচুয়াল সিনোনিম অ্যান্টোনিম যেটা বললাম, এটা আবার আসবে বিওপিতে, এটা বিওপি FA আসবে। ওকে, তো এই হচ্ছে মুখস্থ অংশের প্রস্তুতি। আর আজকের ক্লাস আমরা এই ক্লাসের মধ্যে হচ্ছে আমরা MCQ তে কিভাবে প্রশ্ন আসে এবং এই কবিতাগুলো থেকে রিটেন কিভাবে আসে, দুইটা জিনিস দেখবো ইনশাআল্লাহ। তো এখন কি আমরা ক্লাস শুরু করতে পারি? স্যার আরেকটা প্রশ্ন ছিল। প্রশ্ন শেষে করি আবার, হ্যাঁ, আমরা এখন ক্লাসটা শুরু করে দিই। ওকে, আচ্ছা, দেখো এখানে আমাদের একটা কবিতা আছে তোমাদের টেক্সট বুকের, খুবই 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 গুরুত্বপূর্ণ। শর্ট সিলেবাসে মাত্র 4টা কবিতা আছে, শর্ট সিলেবাসে 4টা কবিতা আছে। ড্রিমস নামে 2টা কবিতা আছে, ড্রিমস নামে 2টা, দোজ উইন্টার সানডেজ নামে একটা কবিতা, দোজ উইন্টার সানডেজ, আর আরেকটা কবিতা আছে দ্য স্কুল বয়। এখন প্রশ্ন হচ্ছে ভাই বা আপু, আমাদের অ্যাডমিশনে এই শর্ট সিলেবাসের যে 4টা কবিতা আছে, এই 4টা কবিতা কি ইনাফ? MCQ বলো কিংবা রিটেন বলো, এনাফ? তোমরাই বলো। স্যার মনে হয় এনাফ? আরো পড়া লাগবে স্যার। ইয়েস, এই 4টা পড়লে হবে না, তোমাকে সাথে যে বাকি অন্যান্য কবিতাগুলো আছে সেগুলো তোমাকে পড়তে হবে। যেমন তোমাদের টেক্সট বুকে একটা কবিতা আছে, দ্য লেক আই লাভ ইজ ফ্রি। এই কবিতাটা উল্লেখ করে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে হুবহু রিটেন দিয়েছে, কবিতাটা উল্লেখ করে দিয়েছে, উল্লেখ করে সেখান থেকে প্রশ্ন করেছে। এখন তুমি যদি কবিতাটা না পড়ো তাহলে আমাকে বলো, কবিতা কি অ্যান্সার করতে পারবা? না বলো, স্যার। পারবা না। তো এই জন্য আমরা কবিতাগুলো পড়তে হবে। সেটা কবে আসছিল? সেটা হচ্ছে 22-23 সেশনে দিয়েছে, 22-23 সেশনে। এবছর MCQ টাইপ প্রশ্ন শর্ট সিলেবাসের বাহিরে আসছিল খুলনাতে শর্ট সিলেবাসের বাহিরে প্রশ্ন আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে শর্ট কোশ্চেন বা শর্ট প্রশ্নগুলো আসে সেগুলো শর্ট সিলেবাসের বাহির থেকে দিয়েছে। তো এখন আমি তো বলছি শর্ট সিলেবাসের বাহিরে পড়তে হবে, এখন তুমি যদি না পড়ো, দিন শেষে ধরা খাওয়া কিংবা বর্গীয় কোনো সেন্ট ওয়ার্ড যদি আমি বলি, সেটা যাই করো না কেন সেটা তুমিই খাবা। যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছিল, হু রোট দ্য পোয়েম আই ডাইড ফর বিউটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এবছরের প্রশ্ন। তাহলে তুমি যদি কবিতা সম্পর্কে নাই পড়ো একবারে, তাহলে পারবা? পারবা না। তারপর আরেকটা কবিতা আরেকটা আসছিল, হোয়াট ইজ দ্য পোয়েম দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার অ্যাবাউট? এটা কোন কোন জায়গায় আছে? রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার কবিতাটি কি সম্পর্কে? এটা শর্ট সিলেবাসের বাহিরে। লেসনের নাম কি জানো, যে লেসনটা আছে থেকে আসছে? কবিতাটার নাম হচ্ছে দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার। তারপর এই মাইনর বার্ড নামে একটা কবিতা আছে, একটা ছোট্ট পাখি, সেখান থেকে আসছে। এখন মাইনর বার্ড এই কবিতাটা যদি তুমি নাই জানো তাহলে কি পারবা? তারপর হচ্ছে ডব্লিউবি ইয়ার্স সম্পর্কে আসছে। ডব্লিউবি ইয়ার্স একটা কবিতা লিখেছে তোমাদের, সেই যে বললাম দ্য লেক আই লাভ ইজ ফ্রি, সেটা। ওকে, আচ্ছা, তারপর অ্যালন নামে একটা কবিতা আছে, অ্যালন। অ্যালন কবিতাটা কে লিখেছে বলতে পারবা? মায়া অ্যাঞ্জেলো। মায়া অ্যাঞ্জেলো লিখেছেন। তিনি কোন দেশের? মায়া অ্যাঞ্জেলো আমেরিকা। আমেরিকা। আমেরিকা স্যার। আমেরিকা। এখন
এখানে যে আমি যে কবিতাগুলোর কথা বললাম, মাইনর বার্ড, অ্যালোন, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, হ্যাঁ, আই ডাইড ফর বিউটি সহ এই কবিতাগুলো বললাম, এগুলো কি শর্ট সিলেবাসের মধ্যে আছে? হ্যাঁ বা না বলো। জি নাই। না স্যার, স্যার নেই। তাহলে তুমি তো শুধু, তোমরা যারা প্রস্তুতি নিবা শুধু তো ঢাবিতে তো ইনশাল্লাহ চান্স পাবা, সাথে জগন্নাথে যদি পরীক্ষাতে যাও এমসিকিউ বলো রিটেন বলো মাস্ট আসবে, অবশ্যই আসবে। শুধু শুধু ইয়াতে আসবে না, ঢাবিতে আসবে বিষয়টা এমন না, খুলনাতে আসবে, জগন্নাথে আসবে, তারপর হচ্ছে কুমিল্লাতে আসবে, বিউপিতে আসবে, বিউপিতে আসবে, তারপর হচ্ছে HSTU, তুমি হাবিপ্রবি বলে এটাকে, HSTU তে আসবে। ওকে, তো সো আমরা একটু মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা করব, করবো তো? ইনশাল্লাহ। ওকে, তাহলে প্রথমে আমি একটা কবিতা নিয়ে আসলাম, সেই কবিতাটা হচ্ছে ড্রিমস। ড্রিমস কবিতাটা লিখেছেন হচ্ছে D.H. লরেন্স। কে লিখেছেন? D.H. লরেন্স। তিনি, তার সম্পর্কে যদি সংক্ষেপে একটু বলি, এই পাশে লিখতে দেখা যায়, দেখা যাচ্ছে তো না? জি স্যার। ওকে, তিনি 1885 সালে 1885 সালে জন্মগ্রহণ করেছিলেন, মারা যান 1930-এর দিকে। তিনি কোন দেশের কবি এই ইনফরমেশনটা আসে, তিনি একজন ইংলিশ, ইংলিশ মানে হচ্ছে ইংল্যান্ডের, ইংলিশ মানে কি, ইংল্যান্ডের কবি, ঠিক আছে? এই ইনফরমেশনটাই মাথায় রাখা, আর কিছু লাগবে না। আর D.H. লরেন্স এর একটা বিখ্যাত উপন্যাস আছে, D.H. লরেন্সের একটা বিখ্যাত উপন্যাস রয়েছে, সেই উপন্যাসটা হচ্ছে, যেটা তোমরা যদি ইংলিশ ডিপার্টমেন্টে পড়তে চাও, সেই উপন্যাস হচ্ছে সন্স এন্ড লাভার্স। একটা উপন্যাস আছে, এই উপন্যাসটা হচ্ছে আহ দেখা যাচ্ছে তো না? দেখা যাচ্ছে, সন্স এন্ড লাভার্স লেখা। হ্যাঁ, এই লাল কালারটাতে বোঝা যাচ্ছে না ওকে, লেখা। হলুদ কালার, হলুদ কালার দিচ্ছি। তাহলে সন্স এন্ড লাভার্স এটা কার লেখা বলো? D.H. লরেন্স। এটা কি একটা, এই, আচ্ছা, আমাকে কি দেখা যায়? আমি একটু বলো তো দেখি, ডিস্টার্ব দিয়েছে কেন বুঝলাম না। স্যার এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, ওকে। তো এই কবিতার মেইন থিমটা কি, কি বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে? মেইন বিষয় আলোচনা করা হচ্ছে দুই ধরনের কবিতা। এই কবিতার মেইন থিম হচ্ছে টু টু টাইপস অফ ড্রিমার্স, টু টাইপস অফ ড্রিমার্স নিয়ে আলোচনা করা হয়েছে। দুই ধরনের স্বপ্নবাজ মানুষ নিয়ে আলোচনা করা হয়েছে। এক ধরনের স্বপ্নবাজ মানুষ হচ্ছে, দেখো কয় ধরনের বললাম, দুই ধরনের, একটা হচ্ছে ডে ড্রিমার আর একটা হচ্ছে নাইট ড্রিমার। তার বৈশিষ্ট্যটা কি সেটা একটু মাথায় রেখো, রিটেন গুরুত্বপূর্ণ কিন্তু। ডে ড্রিমার সম্পর্কে তিনি বলতে গিয়ে বলছে, দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল, তারা হচ্ছে ডেঞ্জারাস, মারাত্মক মানুষ। কেন? কারণ হচ্ছে ফর দে ড্রিম উইথ ওপেন আইজ, তারা স্বপ্ন দেখে হচ্ছে কি দিয়ে? খোলা চোখে। খোলা চোখে স্যার।
অন্যদিকে সেটাকে হচ্ছে মেক দেম কাম ট্রু, সেটাকে হচ্ছে বাস্তবে রিয়েলিটিতে কাম ট্রু করে, মেক দেম কাম ট্রু, সেগুলোকে বাস্তবে রূপান্তর করে। ঠিক আছে, তাহলে কয়টা বৈশিষ্ট্য ডে ড্রিমার্সের? কয়টা বৈশিষ্ট্য দেখলাম আমরা এখানে? 3টা বৈশিষ্ট্য। একটা হচ্ছে তারা ডেঞ্জারাস মানুষ, তারা স্বপ্ন দেখে হচ্ছে খোলা চোখে। 3 নম্বর সেটাকে রিয়েলিটি কাম ট্রু, মানে হচ্ছে রিয়েলিটি, সেটাকে বাস্তব করে। অন্যদিকে নাইট ড্রিমার্স যারা আছে, নাইট ড্রিমার্স এর কথা বলতে গিয়ে তিনি বলছেন তার রাতের বেলায় স্বপ্ন দেখে, বাই নাইট রাতের বেলায় স্বপ্ন দেখে। তো রাতের বেলা স্বপ্ন দেখে সেটাকে সকাল বেলায় যখন উঠে তখন সেটা তারা পায় ভ্যানিটি আকারে পায়, ভ্যানিটি ভ্যানিটি আকারে পায়। এবং সেটাকে কিভাবে স্বপ্ন দেখে, এই ভ্যানিটি শব্দটা মাথায় রাখতে হবে। আর একটা শব্দ হচ্ছে ডাস্টি রিসেস অফ দেয়ার মাইন্ড, ডাস্টি রিসেস অফ দেয়ার মাইন্ড, এই শব্দটা মাথায় রাখতে হবে। এই যে ডাস্টি রিসেস অফ দেয়ার মাইন্ডের থেকে তারা স্বপ্ন দেখে এবং সকালবেলায় সেটাকে তারা পায় কি হিসেবে, ভ্যানিটি হিসেবে পায়। তারা রাতের বেলা দেখে, একটা হচ্ছে ডাস্টি রিসেস অফ দেয়ার মাইন্ড, এন্ড সেটা হচ্ছে ভ্যানিটি। ভ্যানিটিটা কখন হয়? ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। এই 3টে ইনফরমেশন মাথায় রাখো, এখানে 3টা, এখানে 3টা ইনফরমেশন মাথায় রাখো, পুরো কবিতা হয়ে গেছে। সামারি হয়ে গেছে, এখানে সামারি হয়েছে, সাথে থিমও হয়েছে। আচ্ছা, তাহলে আমার সাথে একটু বলতে হবে, ডিএস লরেন্স তিনি কোন দেশের কবি? ইংল্যান্ডের। বলো। তার বিখ্যাত একটা নাটক উপন্যাস রয়েছে, উপন্যাসটার নাম কি? সন্স অ্যান্ড লাভার্স। Sons and Lovers. ওকে। তিনি যে ড্রিমস কবিতাটা লিখেছেন, এই কবিতাটার মেইন থিম বা কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন? টু টাইপস অফ ডেড্রিমার and night dreamers. 2 টাইপস অফ ড্রিমার্স, একটা হচ্ছে নাইট ড্রিমার্স, একটা হচ্ছে ডে ড্রিমার্স। ডে নাইট ড্রিমার্স। ড্রিমার্স এর তাহলে নাইট ড্রিমার্স এর বৈশিষ্ট্যটা কি একজন বলবা? স্যার নাইট ড্রিমার হলো যেটা আমরা রাত্রে দেখি, আমরা সকালে উঠে আমরা আর দেখতে পাই না, যে ভ্যানিটি অদৃশ্য হয়ে যায়। বাট আমরা দিনে যে স্বপ্নগুলো দেখি, আমরা ওই স্বপ্নগুলো ডেঞ্জারাস হয় বেশি, এবং ওই স্বপ্নগুলো আমরা খালি চোখে দেখি, যেগুলো সত্য হয়, সত্য করার জন্য সবাই চেষ্টা করে। হ্যাঁ, বাস্তবে রূপান্তর করে। ধরো বক্স, একটু দেখো, ধরো মেয়েদের মেয়েদের যে ব্যাগ থাকে, ব্যাগটাকে কি বলা হয় বলো তো? যে কাঁধে রাখে, ভ্যানিটি ব্যাগ বলে না? জি স্যার। তো ভ্যানিটি ব্যাগ যখন বলে, এটার মধ্যে কিছু থাকে না, মূলত দেখে শুধু শো করার জন্য, কিছু থাকে না, অন্তঃসার শূন্য। সেজন্য মেয়েদের ব্যাগের সাথে নাইট ড্রিমার্স এর মাথায় রাখা। এখন আমরা লাইন বাই লাইন একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখো, অল পিপল ড্রিম, সকল মানুষ স্বপ্ন দেখে, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, এটা ভার্ব। বাট নট ইকুয়ালি, কিন্তু সমভাবে নয়, এটা অ্যাডভার্ব। এখন নট ইকুয়ালি যখন বলছে, তখন এই নট ইকুয়ালি বাদ দিয়ে প্রশ্ন যদি দেয় অল পিপল ড্রিম ইকুয়াল টু, ইকুয়ালি অপশন এ দিল ইকুয়ালি, অপশন বি তে দিল ডিফারেন্টলি, আর অ্যান্সার কি হবে বলো এবার? নট ইকুয়ালি তো ডিফারেন্ট বানানটা হয় নাই। হ্যাঁ, বলো Differently কি হবে হবে। অ্যান্সার? কারণ কি সমভাবে দেখে না, তবে তারা সবাই আলাদা আলাদা ভাবে দেখে। ধরো তোমাদের মধ্যে কারোর স্বপ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টে পড়া, কারোর স্বপ্ন হচ্ছে ল ডিপার্টমেন্টে পড়া, কারোর স্বপ্ন হচ্ছে ইকোনমিক্সে পড়া, এক এক ধরনের স্বপ্ন, তাই না? ইয়েস অর নো? আচ্ছা, প্রত্যেকের যেহেতু আলাদা আলাদা স্বপ্ন, তাই এখানে আমরা যদি নট ইকুয়ালি যদি না থাকে, নট না থাকে, আমরা ডিফারেন্ট এটা অ্যান্সার করব। ওকে, আচ্ছা, সকল মানুষ স্বপ্ন দেখে কিন্তু সমভাবে নয়, তাহলে অলটা হচ্ছে ডিটারমিনার অ্যাডজেক্টিভ, পিপলটা নাউন, ডিটারমিনার সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। এখানে দেখো ড্রিমটা ভার্ব। দোজ হু ড্রিম বাই নাইট, যারা রাতের বেলায় স্বপ্ন দেখে,
অ্যাট নাইট আর বাই নাইটের মধ্যে পার্থক্য আছে। অ্যাট নাইট বলতে হচ্ছে রাতের, অ্যাট নাইট এবং বাই নাইট হালকা একটু পার্থক্য, একটা দ্বারা বোঝায় পুরো রাতের বেলায় আর একটা হচ্ছে কিছু সময়। ঠিক আছে? আচ্ছা, দোজটা হচ্ছে ডিটারমিনার, সরি দোজটা এখানে প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট। তো হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর দোজ হু ড্রিম, যারা স্বপ্ন দেখে, ভার্ব, বাই নাইট ইন দ্য ডাস্টি রিসেস, ডাস্টিটা হচ্ছে ধুলাময়, এটা অ্যাডজেক্টিভ। রিসেস, রিসেস অর্থ কি? রিসেস অর্থ কি বলো? রিসেস অর্থ নিবৃত্ত স্থান, ধুলাময় নিবৃত্ত স্থানের অন্তর থেকে যে স্বপ্ন দেখে সে ব্যক্তিটা, এখান থেকে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর এটা যেহেতু প্রোনাউন এবং এটা অ্যান্টিসিডেন্টসও, এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। এই যে ওয়েক, এটা হচ্ছে ভার্ব। সেই ব্যক্তিটা উঠে দেখে ইন দ্য মর্নিং, টু ফাইন্ড দ্যাট, সেটাকে পায় যে ইট ওয়াজ ভ্যানিটি, এটা হচ্ছে অন্তঃসার শূন্য হয়ে আছে। অর্থাৎ রাতের বেলা যে স্বপ্নটা দেখেছো সেটা তো ঘুমের মধ্যে দেখেছো, সেজন্য আর সেটা সকালবেলা উঠে বাস্তবে রূপান্তর হয় না, সেটা কিছুই থাকে না। এই ভ্যানিটিটা বিভিন্ন বইতে অ্যাডজেক্টিভ আছে না, এটা নাউন হবে। ওকে, এটা নাউন হবে। বাট এখন দেখো এই যে কনসেপ্টটা বলছে, হ্যাঁ, এখানে হচ্ছে নাইট, উপরে হচ্ছে নাইট ড্রিমার্স নিয়ে বলছে, এটা হচ্ছে নাইট ড্রিমার্স এর বৈশিষ্ট্যগুলো বলছে। এখন এখানে এসে কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে, এটাকে বলা হয় মুড পরিবর্তন করা। এই প্রথম স্ট্যান্জায় মুড পরিবর্তন করা, তাহলে হচ্ছে এখন বাট যখন বলবে এরপরে কি আসে, বিপরীতার্থক কোনো কিছু আসে, তাহলে কি এই কবিতা মুডের বিষয়টা, শুনো শুনো আমি এত কিছু বলছি কিন্তু মনে রেখো আমরা এমন এমন করলে আমাদের স্বপ্নটা পূরণ হবে, মুডটা পরিবর্তন করে দিয়েছে। এখন এখানে এসে মুড এসে অপটিমিস্টিক মুডে আসছে। দ্য ড্রিমার্স অফ দ্য ডে, দিনের স্বপ্নবাজরা, ড্রিমার্সটা এখানে নাউন, যেটা নাউন, আর ডেঞ্জারাস পিপল, তারা হচ্ছে মারাত্মক মানুষ। কেন মারাত্মক মানুষ? কারণ হলো এই ফরটা এখানে কনজাংশন। কারণ হলো দে ড্রিম, এখানে দেখো ড্রিমটা ভার্ব, এখানেও এটা ভার্ব, এখানে ড্রিমার্সটা নাউন। দে ড্রিম উইথ দেয়ার ড্রিমস, এখানে দেখো তাদের স্বপ্নটা দেখে, এই স্বপ্নটা কিন্তু আবার নাউন, এই স্বপ্নটা আবার নাউন। উইথ ওপেন আইজ, চোখ খোলা রেখে, চোখ খোলা রেখে স্বপ্ন দেখে, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। এবং and make them come true, এবং সেটাকে বাস্তবে রূপান্তর করে। কাম ট্রুটা একটা ফ্রেজ, অর্থ হচ্ছে মেক ইনটু রিয়েলিটি, সেটাকে বাস্তবে রূপান্তর করে। তাহলে এই হলো আমাদের সংক্ষিপ্ত কবিতা। তাহলে এখন যদি বলি সকল মানুষ স্বপ্ন দেখে কি রকম ভাবে, ডিফারেন্টলি, কিন্তু নাইট ড্রিমার্স যারা আছে তারা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে তাদের স্বপ্ন কেমন পায়, ইউজলেস, সেটাকে আনরিয়েল পায়, ইউজলেস পায়, তাই না? আচ্ছা, কারণ কি? কারণ সকাল বলে উঠে দেখে এটা ভ্যানিটি। অন্যদিকে হচ্ছে যে ডিমার্স যারা আছে তারা হচ্ছে ডেঞ্জারাস মানুষ, কারণ হচ্ছে তাদের স্বপ্নটাকে তারা রিয়েলাইজ করে, বাস্তবে রূপান্তর করে, রিয়েলিটিতে রূপান্তর করতে পারে। তাহলে এই কবিতা থেকে যদি আমাদের এমসিকিউ বা রিটেন প্রশ্ন আসে, পারবো? পারবো? আচ্ছা, এখন যদি এই কবিতাটা উল্লেখ করে দিয়ে, ইনশাআল্লাহ ঠিক আছে, রাফিউর রহমান লিখছে ইনশাআল্লাহ। অন্যরা একটু কমেন্টে জানাইও, আমি একটা প্রশ্ন লিখছি, জাস্ট তোমরা সেটা কমেন্টে অ্যান্সার লিখবা, ঠিক আছে? হোয়াই হোয়াই আর ড্রিমার্স বা ডে ড্রিমার্স ড্রিমার্স উইথ ওপেন আইজ, এটাকে তোমরা একটু রিটেনের জন্য লিখবা। ওপেন আইজ কনসিডার্ড
এটা ঢাবি প্রশ্ন ছিল বিগত সালের। কনসিডার্ড ডেঞ্জারাস, এটা কেন তাদেরকে চোখ খোলার স্বপ্ন, যারা স্বপ্ন দেখে তাদেরকে কেন ডেঞ্জারাস হিসেবে বিবেচনা করা হয়? এটা কমেন্টে অ্যান্সারটা লেখো, তারপরে আমি তোমাদের প্রশ্ন নিচ্ছি। যারা হাত তুলছো, হ্যাঁ ইয়েস, এই তো। এখন তোমাদের অ্যান্সারটা আমি একটু এখান থেকে একটু পড়ি। বিকজ দে মেড দেয়ার ড্রিমস কাম ট্রু, এটাকে তুমি টেক্সট বুকের লাইন বাদ দিয়ে যদি নিজের মতো করে একটা লাইন লেখাতো, নিজের মতো করে একটা লাইন লেখতো, কি বাস্তবে রূপান্তর করা, এটাকে জাস্ট একটা ওয়ার্ডে নিয়ে আসো, টার্ন ইনটু রিয়েলিটি। হ্যাঁ, সবাই ইয়ে লিখেছো, বিকজ দে আর ডিটারমাইন্ড টু মেক দেম কাম ট্রু। হ্যাঁ হয়েছে। কনসিডার ডেঞ্জারাস পিপল বিকজ দে, এখানে এই যে মনিরা তুমি হচ্ছে দে লেখো নাই, ডি রেখেছ, দে দেয়ার ড্রিমস ইনটু রিয়েলিটি, ইয়েস, বিকজ দে ক্যান ম্যাটেরিয়ালাইজ দেয়ার ড্রিমস, গুড হয়েছে। Always focus their dreams and make them, না এই যে ফারহানা আহমেদ মুবাশশারা, they can turn ভার্বের বেস ফর্ম হবে, হ্যাঁ, their dream into reality। ওকে, আচ্ছা, এখন যদি জিজ্ঞেস করা হয় যে দুই ধরনের স্বপ্নের মধ্যে পার্থক্য কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু টাইপস অফ ড্রিমস, হোয়াট ইজ দ্য differences between two types of dreams, two types of dreams, তাহলে এটার মধ্যে পার্থক্য কি বলতো? যে আমি পার্থক্যগুলো লিখে দিয়েছিলাম উপরে নিচে করে। একটা হচ্ছে ভ্যানিটি, সংক্ষিপ্ত পার্থক্য যদি বলি, একটা হচ্ছে ভ্যানিটি, হচ্ছে রিয়েলিটি, রিয়েলিটি ক্লিয়ার? একটা হচ্ছে ভ্যানিটি আর একটা হচ্ছে রিয়েলিটি। ভ্যানিটি কোনটা? পার্থক্য একটাই, মেইন পার্থক্য যদি বলি, একটা হচ্ছে ভ্যানিটি হয়, সেটা হচ্ছে নাইট, রিয়েলিটিটা হচ্ছে ডে। এখন একটু দেখি, প্রথম কবিতাটা তো শেষ হলো, তো এখান থেকে তোমাদের প্রশ্নটা যদি এমসিকিউ তে প্রশ্ন তো সহজ আসবে, সেটা সবাই পারার কথা, সবাই পারার কথা, গুড। এখন তোমরা একটু আনমিউট করে প্রশ্ন করো, একজন করে করবা, একজন করে আনমিউট করে প্রশ্ন করো, একজন একজন করে করবা। তাসমিন বলো। স্যার এই যে কবিতাতে লাস্টের থেকে 3 নাম্বার লাইন আর কি, ওইখানে ডেটা কিভাবে নাউন? দে, দে কি বলছি? ডে আমি লাইনটা বলি। দেখো দেখো, এই যে এটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা। দেখো, অফটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন এরপর আর্টিকেল, আর্টিকেল দিয়ে আছে, এরপরে একটা শব্দ আছে, তার মানে এটা নাউন, ঠিক আছে? আর এটা সাবজেক্ট কি, এটা নাউন, এটা নাউন হচ্ছে, এটা সাবজেক্ট, আর এটা হচ্ছে ভার্ব, এই সাবজেক্টের ভার্ব হচ্ছে এটা। ওকে, আচ্ছা, হ্যাঁ এরপরে হচ্ছে তাসমিন, এরপরে প্রশ্ন করবে হচ্ছে রবিউল ইসলাম জয়। স্যার, থিম আর সামারির ভিতরে পার্থক্য কি? ওকে, এই পার্থক্যটা আমরা একটু পরে বুঝবো, এই পার্থক্যটা আমরা একটু পরে বুঝবো, হ্যাঁ একটু পরে, এটা আমি বলবো, আমি জানি একটা প্রশ্ন করবো সবসময়। মিশু আক্তার বলো। স্যার ইট ওয়াজ ভেনিটি, এখানে ভেনিটি হুম, কিভাবে ডাউন হলো এটা তো বুঝলাম না। বি ভার্বের পরে যদি সব সময়ই অ্যাডজেক্টিভ হবে এমন না, আমরা বি ভার্বের পরে যে বি ভার্বের ব্যবহারের মধ্যে কি কি দেখেছিলাম, নাউন হয়, অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়, প্রিপোজিশন হয়, এগুলো দেখেছি না? হ্যাঁ ইট ওয়াজ ভ্যানিটি, এই ভ্যানিটিটা হচ্ছে অন্তঃসার শূন্য, কিন্তু এটা কেমন, এটা হচ্ছে অন্তঃসার শূন্য, এর মধ্যে কিচ্ছু নাই, খালি, বুঝছো? আর ভ্যানিটি শব্দটা নিজেই নাউন হিসেবে ব্যবহার হয়, শব্দগত দিক থেকেই এটা নাউন হিসেবে ব্যবহার হয়, তাহলে বুঝছো? ভ্যানিটি শব্দের অ্যাডজেক্টিভ ফর্মটা কি হবে? এটার ডিরেক্ট কোনো অ্যাডজেক্টিভ ফর্ম নাই, ডিরেক্ট কোনো অ্যাডজেক্টিভ ফর্ম নাই। আচ্ছা, আর হচ্ছে ডিএইচ লরেন্স, এনার পূর্ণ উম, নামের পূর্ণ রূপটা কি?
কার? ডিএস লরেন্স। ডেভিড লরেন্স, ডেভিড হার্বার্ট লরেন্স, ডেভিড DAVID, ডেভিড হার্বার্ট HERBERT, হার্বার্ট লরেন্স। তিনি একজন ইংলিশ কবি। তো বিশেষ করে তার এই বিখ্যাত কবিতা এবং এই নাটকের উপন্যাসের জন্য, সন্স এন্ড লাভার্স উপন্যাসের জন্য তিনি বেশি বিখ্যাত। ওকে, আরো অনেকগুলো তার আছে। আর বিশেষ করে তিনি খারাপ লোক ছিলেন, এই লোকটা খুব খারাপ লোক ছিলেন। কেন আমি স্যার? সেসব নিয়ে বলবো না। এই 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 নাটকটা আমি ইংলিশ ডিপার্টমেন্টে পড়াইছি, মানে আমি পাইলে তার থাপ বাড়িতাম এরকম নাটক, উপন্যাসের কি এটা। তাহলে কি প্রথম কবিতাটা ক্লিয়ার ভাইয়া পুরা? ভাইয়া, ওনার জন্ম আর মৃত্যু সালটা আবার একটু বলেন। জন্ম মৃত্যু 1885 থেকে 1930। 1885 জন্মগ্রহণ করেছিলেন, 1930 সালে মারা যান। স্যার এখনো তো বাক্য অনুযায়ী, হ্যাঁ, ভালোভাবে next। মেক করতে পারি না স্যার। কোনটা? স্যার বাক্য তো স্যার এখনো ভালোভাবে আমরা মেক করতে পারি না স্যার, তো কিভাবে? ওকে, এটা নিয়ে আরো এটা তো পরের আলোচনা রে বাবা। বাক্যগুলো আবার কিভাবে করবো, আমরা তো ওইটা ক্লাস শেষ করি নাই, ওটা তো আরো আলোচনা করব। ভাইয়া টেক্সট হ্যাক্সে ওই যে ইন্ট্রোডাকশনে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে এই যে ডিএস লরেন্সের পার্থক্য দেওয়া আছে, এটা কি জন্য করতে হবে? বা এটা মানে আমি পরে বোঝা বলবো, দেওয়া আছে। হ্যাঁ, এটা পরে। আর দুইটা কবিতা শেষ আছে, দুইটা কবিতা আছে, কবিতাটা করে শেষ করে নি আগে, হ্যাঁ, দুইটা, ওইটা পরে বলতেছি। আচ্ছা, তারপরে দেখো আরেকটা কবিতা হচ্ছে আমাদের ডিএস লরেন্স, সরি, ল্যাংস্টন হিউজেস এর কবিতা। ল্যাংস্টন হিউজেস তিনি হচ্ছে একজন আমেরিকান কবি। আমেরিকান আমেরিকান দুজন দুই পাড়ের, একজন হচ্ছে ইংলিশ আর একজন হচ্ছে আমেরিকান, আটলান্টিকের দুজন দুই পাড়ে। আচ্ছা, ল্যাংস্টন হিউজেস যে আছেন, তিনি হচ্ছে একটা আন্দোলনের সাথে তিনি জড়িত ছিলেন, সেটাকে বলা হয় হার্লেম রেনেসান্স। হার্লেম, এই রেনেসান্স মানেটা একটা মাথায় রাখতে হবে, রেনিং রেনিং এই আন্দোলনের সাথে তিনি জড়িত ছিলেন, যেটা 1920-এর দশকে 1920-এর দশকে নিগ্রোদের জীবনটা পরিবর্তন করার জন্য এই আন্দোলনটা হয়েছিল। নিগ্রোদের জীবনটা পরিবর্তন করার জন্য এই আন্দোলনটা হয়েছিল। ওকে, আচ্ছা, তো তার জন্মসাল মৃত্যুসাল যদি দরকার হয় সংক্ষিপ্ত বলে দিতে পারি। 1901 সালে তিনি জন্মগ্রহণ করেন আর মারা যান 1967 সালে। ঠিক আছে, তো তিনি একজন আমেরিকান কবি। তার বিখ্যাত কবিতা হচ্ছে ড্রিমস। তো এই কবিতাটা একটু দেখবা, আমাদের কিছু লিটারারি টার্মস আসবে, এই লিটারারি টার্মস গুলো হচ্ছে একটু ভালো। স্যার বইতে দেওয়া জন্ম 1902 সালে। আচ্ছা, ওইটা আমি দেখবো নি পরে, আগে তো একটু শেষ করি, হ্যাঁ, একটু শেষ করি বাবা। তোমরা যদি কথার মধ্যে, ক্লাসের মধ্যে যদি হচ্ছে প্রশ্ন করো এইভাবে, আমি তো বুঝতে পারবো না। আচ্ছা, দেখো কবিতাটার শুরুটা হচ্ছে হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নকে আঁকড়িয়ে ধরো, স্বপ্নকে জড়িয়ে ধরো। ফর, কারণ হলো ইফ ড্রিমস ডাই, ফর কারণ হলো ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্নটা মারা যায়, লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড, জীবন হয়ে যাবে ডানা ভাঙ্গা পাখির মতো, দ্যাট যেটা ক্যান নট ফ্লাই, উঠতে পারে না। হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নকে আঁকড়িয়ে ধরো বা জড়িয়ে ধরো। ফর কারণ হলো ওয়েন ড্রিমস গো, যদি স্বপ্ন চলে যায়, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, জীবন হয়ে যাবে অনুর্বর ভূমি, ফ্রোজেন উইথ স্নো, যেটা হচ্ছে তুষারে আবৃত। এটা হচ্ছে আমাদের কবিতার মিনিং। কবিতার মিনিং হলো এটা। আচ্ছা,
এখন এখানকার মধ্যে প্রথম শব্দ দেখো, আমি প্রথমে কি বিষয় নিয়ে আলোচনা করছি সেটা একটু পরে বলতেছি। হোল্ড, এটা ভার্ব, তাহলে ভার্বের পরে আমাদের কি হয়, ইদার অবজেক্ট হয় অথবা অ্যাডভার্ব হয়। এখানে এটা কি হয়েছে, ফার্স্ট, এটা হচ্ছে অ্যাডভার্ব, দুটা প্রিপোজিশন, ড্রিমস এর নাম। তাহলে ফার্স্ট এর কয়েকটা মিনিং হয়ে থাকে। ফার্স্ট এটা নাউন যদি হয় অর্থ কি হবে, রোজা। ফার্স্ট যদি নাউন হয় অর্থ হবে রোজা। আচ্ছা, ফার্স্ট যদি ভার্ব হয় তখন অর্থ হবে রোজা রাখা। ফার্স্ট যদি অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব হয়, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ দুইটি হতে পারে, তখন এর অর্থ হবে দ্রুত, দ্রুত। হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। তাহলে এখানে হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়, এখানে ফাস্টের এটা কিসের ব্যবহার হয়েছে, বলো, কমেন্টে লেখো। এখানে এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আচ্ছা, ফর কারণ হলো, কেন তোমাকে বলছে স্বপ্নকে আঁকড়ে ধরতে, কেন বলছে, কারণ হলো এই ফরটা কনজাংশন। এবং এখানে দেখো এটা আরেকটা কনজাংশন, ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্নটা মারা যায়। এই লাইনটা ফিগার অফ স্পিচ একটা টপিক আসে তোমাদের ঢাবিতে, অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ে আসে। এটা হচ্ছে পার্সনিফিকেশন, এটা হচ্ছে পার্সনিফিকেশন। লাইফ ইজ এ ব্রোকেন উইংগেড বার্ড, এটা হচ্ছে মেটাফর, জীবন হয়ে যাবে ডানা ভাঙা পাখির মতো। দ্যাট এটা হচ্ছে আমাদের লাইফ, এটা হচ্ছে নাউন। ড্রিমস এটা হচ্ছে ভার্ব, সরি এটা নাউন, এটা ভার্ব। এ ব্রোকেন অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, বার্ডটা নাউন, দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর ক্যান নট ফ্লাই এটা ভার্ব। হোল ফার্স্ট টেন্স এলএনএলএমসিএম ব্যাখ্যা। ফর কারণ হলো এখানে ফরটা হচ্ছে কনজাংশন, ওয়েনটাও কনজাংশন, ড্রিমস গো এটা ফিগার অফ স্পিচের দিক থেকে এটা পার্সনিফিকেশন, এটা নাউন, আর এটা হচ্ছে ভার্ব, পার্সনিফিকেশন। আর লাইফ ইজ ব্যারেন, ব্যারেনটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ফিল্ডটা নাউন, ফিগার অফ স্পিচের দিক থেকে এটা মেটাফোর। এখন হয়তো তোমরা অনেকেই বুঝো না সিমিলি কি, মেটাফোর কি, পার্সনিফিকেশন কি, আমি একটু পরে বলতেছি। ফ্রোজেন উইথ স্নো, ফ্রোজেনটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ, আর স্নোটা নাউন। দেখো এটা হচ্ছে বাংলা মিনিং, এবং এখানে দুইটা সিমিলি পার্সনিফিকেশন পাইছে, দুইটা মেটাফোর পাইছে। আচ্ছা, এখন আসি হচ্ছে এই কবিতাটায় মেইন কি বিষয় নিয়ে আলোচনা করছে। এখানে আলোচনা করছে হচ্ছে ইম্পর্টেন্স অফ ড্রিমস নিয়ে। কি নিয়ে আলোচনা করছে বলতো, ইম্পর্টেন্স অফ ড্রিমস নিয়ে আলোচনা করছে। কি নিয়ে আলোচনা করছে এই কবিতাটা, স্বপ্নের গুরুত্ব, আমাদের জীবনে স্বপ্ন থাকার গুরুত্ব। যদি তোমার জীবনে কোনো স্বপ্ন না থাকে, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তোমার স্বপ্নটা কি, এই মুহূর্তে তোমাদের স্বপ্ন কি? অধিকাংশ স্বপ্নের শিক্ষার্থী হচ্ছে তোমরা ঢাবিতে পড়বা, কেউ কেউ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়বা। এখন তোমার যদি ঢাবির স্বপ্নই না থাকে, তুমি তো ন্যাশনালে চান্স পাবা না। তোমার যদি ঢাবির স্বপ্ন না থাকে, তুমি তো ন্যাশনালে চান্স পাবা না। ঢাবির জন্য যদি পড়ো, অটোমেটিক ভাবে অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় হয়ে যাবে। তো সেজন্য ওইভাবেই পড়ো, ঠিক আছে? তাহলে এই কবিতাটার মেইন থিমটা কি, মেইন কোন বিষয় নিয়ে আলোচনা করছে, আলোচ্য বিষয় কি, স্বপ্নের গুরুত্ব, স্বপ্নের ইম্পর্টেন্স, সিগনিফিকেন্স, স্বপ্নের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। গুরুত্ব, আমাদের জীবনে স্বপ্ন থাকাটা যে গুরুত্বপূর্ণ, এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। এখন এই বিষয়টা আলোচনা করতে গিয়ে তিনি কিছু উদাহরণ দিয়েছেন। বলছে লাইফ, এই জীবনটা যদি, স্বপ্ন যদি তোমার না থাকে, স্বপ্ন যদি জীবন থেকে চলে যায়, সেটা একটা পাখি, অথবা সেটা একটা ফিল্ড, যে পাখিটা উঠতে পারে না,
পাখির বৈশিষ্ট্যটাকে, পাখি স্বাভাবিকভাবে কি করবে? ঘরে থাকার জন্য পাখি জন্মে? পাখি কেন জন্মায়? কেন? রিজনটা কি? জন্মের উদ্দেশ্য হচ্ছে সে আকাশে উড়বে। এখন সেই পাখিটা স্বাধীনভাবে আকাশে উড়বে, যদি সেই পাখিটার আকাশে উড়ার শক্তি না থাকে, স্বাধীনতা না থাকে, তাহলে কি সেটা থেকে কোনো লাভ আছে? লাভ নেই। সেটা লাভ নাই। এখন একটা মাঠের কাজটা কি? মাঠের কাজ হচ্ছে একটা ভূমির কাজটা কি? সেখান থেকে হচ্ছে ফসল আসবে। এখন সেই ফসল যদি কৃষক ফল ফেললো, এরকম ভাবে হচ্ছে ধান ছিঁড়লো বা অন্যান্য ফেলার ফলে কোনো ফল আসে না, তাহলে কি সেই ভূমির কি দাম আছে? সেই ভূমির তো দাম নাই। তাহলে জীবনটাও সেরকম ডানা ভাঙা পাখির মতো এবং অনুর্বর ভূমির মতো। যদি জীবনে স্বপ্ন না থাকে, সেটা ডানা ভাঙা পাখির মতো হবে, আর যদি থাকে তাহলে ভালো পাখি। আবার জীবনটা হচ্ছে একটা ফিল্ডের মতো, যদি স্বপ্ন না থাকে ব্যারেন ফিল্ড, আর যদি থাকে সেটা ফার্টাইল ফিল্ড হবে। তাহলে কি স্বপ্নের গুরুত্বটা কি এরকম, সেটা কি বুঝতে পারছো? এখন সিমিলি মেটাফোরটা কি একটু পরে বলতেছি, হ্যাঁ? এখন এতটুকু যদি বুঝো আমাকে, বা এতটুকু থেকে যদি তোমাদের প্রশ্ন কি থাকে আমাকে বলো, কিছু থাকতে বলে এবার আনমিউট করে বলো। রবিউল বলবা? স্যার আমরা স্যার তো এখনো সেন্টেন্স ভালো করে তৈরি করতে পারি না স্যার। আরে বাবা, এটা এক কথা বারবার বলছো কেন? সেন্টেন্সের আলাদা আবার একটা ক্লাস হবে, আরো ক্লাস হবে সেন্টেন্সের উপরে। কনসেপ্ট তো আগে বুঝতে হবে, কনসেপ্ট গুলো না থাকলে তোমার সেন্টেন্সও তো পরে লিখতে পারবে না। বলো, আরেকজন প্রশ্ন করো। স্যার কবিতায় যে ফর একটা ওয়ার্ড ছিল, ওইটা তো মানে ফর এমনিতে প্রিপজিশন, কিন্তু ওই জায়গায় স্যার পজিশন অনুসারে বলছেন কনজাংশন, ওটা যদি আবার একটু বুঝাইতে। ওকে, ফর এবং হচ্ছে ফর, এই দুইটাই হচ্ছে এখানে কনজাংশন। কিরকম ভাবে দেখো, বুঝো বিষয়টা। এই যে এখান থেকে দেখো, ফরটা স্বাভাবিকভাবে একটা সেন্টেন্সকে দেখো, প্রিপোজিশন যদি হয় ফর, FOR, তখন এরপরে নাউন কিংবা নাউন ফ্রেজ হবে। আমি NP লিখলাম, নাউন কিংবা নাউন ফ্রেজ। আর যদি কনজাংশন হয়, এরপরে সাবজেক্ট হবে, ভার্ব হবে। এখন এখানে দেখো, ইফ ড্রিমস ডাই, তো এই যে বাক্যটা আছে এখানে, ইফ ড্রিমস ডাই, এটা হচ্ছে আমাদের কি, ইফটা কন্ডিশনাল ওয়ার্ড। এরপরে যদি না থাকে তাহলে হচ্ছে সেটা হয়ে যাবে লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড। এই বাক্যকে এই বাক্য সংযুক্ত করছে, মানে 2 নম্বর বাক্য এবং 3 নম্বর বাক্যকে এটা দ্বারা, ইফ দ্বারা সংযুক্ত করছে। এখন দেখো, হোল ফার্স্ট টু ড্রিমস, এটা যে ইম্পারেটিভ সেন্টেন্স, এই ইম্পারেটিভ সেন্টেন্সের সাথে এই বাক্যকে সংযুক্ত করছে, বুঝছো? এই জন্য এখানে একটা এটা মিলে একটা বাক্য দেখো, সর্বশেষ পুলিশটা কোথায় আছে? শেষে আছে না? ফ্লাই এখানে আছে। তাই এই যে পুরো বাক্যটা আছে এবং উপরে যে হোল ফার্স্ট প্রেজেন্ট ইম্পারেটিভ বাক্যটা আছে, দুইটা বাক্যকে সংযুক্ত করার জন্য এখানে কি আসছে? এই ফর কনজাংশনটা আসছে, বুঝছো? সেম কাহিনী এখানেও, সেম কাহিনী এখানেও। ওকে, আচ্ছা, এই তাহলে ফরের তাহলে এই কথাটার main বিষয়টা কি? হয়নটা কি হবে? হয়নটা কি কনজাংশন? কোনটা? হয়েন পরের পর হয়নটা, অথবা পরের পরে ইফ। ওয়েনটা কনজাংশন কোনটার সাথে? এখান থেকে এটা ড্রিমস গো, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব, আর লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, এই দুইটা বাক্যকে সংযুক্ত করার জন্য এই ওয়েনটা আসছে। আর এই যে একটা বাক্য, এটা কমপ্লেক্স বাক্য, এই কমপ্লেক্স বাক্য এবং এই পরে যে আরেকটা বাক্য আছে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্য, এই দুটা বাক্যকে সংযুক্ত করছে এখানে ফর। বুঝছো? বুঝছো এবার? জি স্যার, জি বুঝছি। স্যার। স্যার এই ওকে, ফর আলাদা কোনো অর্থ দিতেছে বাংলায়? হ্যাঁ, এর কারণ অর্থে প্রকাশ পাচ্ছে, কারণ
কেন এখানে কেন বলছে যে হোল ফাস্ট ড্রিমস, তুমি স্বপ্নকে জড়াই ধরো, আঁকড়ে ধরো। কেন? কেন? কারণ হচ্ছে যদি জীবনে স্বপ্ন না থাকে, জীবনে স্বপ্ন চলে যায়, তাহলে জীবন হয়ে যাবে ঠান্ডা ভাঙা পাখির মতো, জীবনটা হয়ে যাবে অনুর্বর ভূমির মতো। এই জন্য কারণ অর্থে প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। স্যার এখানে দ্যাট ক্যান নট ফ্লাই, এটা কি অ্যাডজেক্টিভ ক্লজ? হ্যাঁ, এটা এই যে ভার্ডের সম্পর্কে বর্ণনা করছে, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, তাহলে মনোযোগ দিয়ে দেখো, আমাদের যেহেতু কবিতাগুলো থেকে এমসিকিউর পাশাপাশি রিটেনটা আসবে, আমি কিন্তু প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝাচ্ছি। তারপর যদি না পারো কানটা ফাটাই দেবো একবারে, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড বলছি। তাহলে এই কবিতাটার মেইন থিম কোন বিষয় নিয়ে আলোচনা করছে? স্বপ্নের গুরুত্ব। এখন দেখো, এই হুবহু এই শিরোনাম দিয়ে, হুবহু এই শিরোনাম দিয়ে এই বছর খুলনা ইউনিভার্সিটিতে আসছে, হুবহু এই শিরোনাম দিয়ে, হুবহু এই শিরোনাম দিয়ে, এই শিরোনাম দিয়ে কোথায় আসছে? খুলনা বিশ্ববিদ্যালয়ে লিখিত আসছে। এখন যদি তোমাকে এটাকে রিটেন দিয়ে লিখতে বলা হয়, স্বপ্ন যদি না থাকে জীবন কেমন হবে বলো? জীবনটা কবিতা অনুযায়ী বলো, ডানা ভাঙা জীবনটা পাখির কেমন মতো, হবে? ডানা ভাঙা পাখির মতো, ডানা ভাঙা ভাঙা পাখির পাখির মতো মতো, অনুর্বর বা ভূমি। ভূমির অনুর্বর ভূমির মতো, মতো। দুইটা জিনিস। অনুর্বর ভূমির মতো, ডানা ভাঙা পাখির মতো। সোলাইমান, উল্টা পাল্টা কমেন্ট করলে গালটা ফাটাই দেবো কিন্তু। দুইটা জিনিস, ব্যারেন ফিল্ড আর হচ্ছে ব্রোকেন উইঙ্গেড বার্ড, ব্রোকেন উইঙ্গেড বার্ড। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে আশা করি মাথায় রাখবা। এখন আসি হচ্ছে এখানে যে আমি মেটাফোর লিখলাম, পার্সনিফিকেশন লিখলাম, এগুলো কি? দেখো এগুলো কি, মনোযোগ দিয়ে দেখতে হবে। এখান থেকে এমসিকিউ আকারে এবং রিটেন আকারে প্রশ্ন আসবে। এখন যে কথাগুলো বলবো, এমসিকিউ আকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে কোন ইউনিটে? বি ইউনিটে। অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ আকারে আসবে, এমসিকিউ আকারে আসবে অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের সাথে। রিটেন আসবে কোথায়? রিটেন আসবে এখান থেকে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাবি এই ইউনিটে। কি সেটা হচ্ছে লিটারারি টার্মস। লক্ষ্য করো, কবিতার প্রথম যে কবিতাটা ছিল, অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি। দেখো, সকল মানুষ স্বপ্ন দেখে, এটা স্বাভাবিক কথা না? কবিতাগুলো লাইনটা দেখি নর্মাল ভাবে তিনি কবিতাটা বর্ণনা করছেন যে দোজ হু ড্রিম বাই নাইট ইন দ্য ডাস্টি রিসেস অফ দেয়ার মাইন্ড। এখানে সব নর্মাল কথাবার্তা ছিল, সকল নর্মাল কথাবার্তা বলছে। এখানে কি কোনো কিছুর সাথে কোনো কিছু তুলনা করছে? করে নাই। তাহলে আমাদের লিটারারি টার্মস কি? লিটারারি টার্মস হলো লেখক, কবি, সাহিত্যিক, এই ভদ্র মহোদয় বা ফিগার অফ স্পিচ, এই কথাটাও বলতে পারো, এরা কোনো কিছু বোঝানোর জন্য স্বাভাবিক ল্যাঙ্গুয়েজ থেকে একটু ভিন্নভাবে যদি উপস্থাপন করে। এখন দেখো, স্বপ্নের গুরুত্বটাকে বোঝানোর জন্য লাইফকে বলছেন কি? লাইফকে কি বলছেন? লাইফ কি হয়ে যাবে যদি স্বপ্ন না থাকে? বারেন এই ফিল্ড। ব্রোকেন উইঙ্গেড, এই ব্রোকেন উইঙ্গেড বার্ড, এটা হয়ে যাবে। এখন জীবন আর পাখি কি সেম? জীবন আর পাখি কি সেম? সেম না। না না। তো এই জন্য ওরা, তুলনা করছে তাই। এজন্য কবি সাহিত্যিকরা গুরুত্ব, এমফাসিস, জোর প্রদানের জন্য এগুলোকে হচ্ছে ব্যবহার করে। এই যে জোর প্রদান করে, করে, এইরকম অনেকগুলো লিটারি টার্মস ব্যবহার করে। এর মধ্যে একটা টার্মস হচ্ছে সিমিলি, আরেকটা টার্মস হচ্ছে মেটাফোর, আরেকটা টার্মস হচ্ছে একটা নাম। যেমন পার্টস অফ স্পিচ আমরা বলি না, বাক্যের মধ্যে ব্যবহার হয়। তো আমাদের এরকম ভাবে বিভিন্ন ধরনের টার্ম ব্যবহার করে।
তো আরেকটা টার্ম হচ্ছে পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন, তারপর হচ্ছে হাইপারবোল, অক্সিমোরন। হ্যাঁ, ঢাবিতে আসছিল এটা। হাইপারবোল, আইরনি। তোমরা আইরনি সম্পর্কে তো জানো লিস্ট নাকি? আইরনি। আচ্ছা, আরো কিছু লিটারি টার্মস আছে। তাহলে আমরা প্রথমে সিমিলি এবং মেটাফোর সম্পর্কে বোঝার চেষ্টা করি। সিমিলি এবং মেটাফোর নিয়ে। সিমিলি এবং মেটাফোর কি? দুইটা ভিন্ন ভিন্ন জিনিসের মধ্যে অ্যাজ এবং লাইক উল্লেখ করে যদি তুলনা করা হয়, কি বলছি বলতো? এই লাফালাফি করতেছে কেন? কি হইলো? এই লাফাচ্ছিস কেন? কি বলছি বলো? দুইটা ভিন্ন ভিন্ন জিনিসের মধ্যে অ্যাজ এবং লাইক উল্লেখ করে যদি তুলনা করা হয়, তুলনা। এখন ধরো আমার এই হাতে S23 আলট্রা, আর এই হাতে হচ্ছে, মনে করো এটা যদি ফোন না, এটার হাতে মনে করো কোন ফোন, iPhone 15 মনে হয় এখন সিমিলার বলে, মনে হয় দুইটাকে বলে বা এরকম ভাবে। হ্যাঁ, তো এই দুইটা ভিন্ন ভিন্ন জিনিসের মধ্যে যদি তুলনা করে যে এটা দুইটা একই, এটাতে 100 গুণ করা যায়, এটাতে 10 গুণ, তবে এটা ছবি আর এটা ছবি সেম, তার মানে দুইটা ফোন তো এক হতেই পারে, এটা তো স্বাভাবিক, তাই না? হুম, জি জি স্যার। দুইটা ফোন তো এক হতেই পারে, তাই না? তো যদি আমরা অ্যাজ এবং লাইক উল্লেখ করে তুলনা করি, তাহলে সেটাকে লিটারি টার্মস এর দিক থেকে সেটাকে কি বলা হবে? সিমিলি। আর Simile. যদি অ্যাজ এবং লাইক উল্লেখ করে করা ছাড়া তুলনা করি, সেটাকে বলা হবে। Metaphor. এখন এখানে দেখো, লাইফ ইকুয়াল টু, এখানে যে বললাম লাইফ ইকুয়াল টু ব্রোকেন উইংড বার্ড কিংবা লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, এখানে লাইফ মানে হচ্ছে ডানাভাঙ্গা পাখি, লাইফ মানে হচ্ছে এখানে কি বলছে? অনুর্বর ভূমি। এটা কি দুইটা কি একই জাতীয় জিনিস নাকি দুইটা ভিন্ন ভিন্ন কনসেপ্ট, ভিন্ন ভিন্ন ধারণা? কিরকম জিনিস বলো? ভিন্ন ভিন্ন জিনিস। তো এই জন্য এটাকে ফিগার অফ স্পিচের দিক থেকে সিমিলি নাকি মেটাফোর? এটা মেটাফোর স্যার। হ্যাঁ। এখন এই বাক্যটাকে যদি এইভাবে লিখতাম, লাইফ ইজ লাইক এ ব্যারেন ফিল্ড, অথবা এ ব্রোকেন লাইক এ ব্যারেন ফিল্ড, অথবা লাইক আ ব্রোকেন উইংড বার্ড, তখন কি হইতো? এটা সিমিলি, এটা তো সিমিলি হইতো। তাহলে এখান থেকে কিভাবে প্রশ্ন আসবে? এই সিমিলি মেটাফোর থেকে প্রশ্ন আসবে, গিভ অ্যান এক্সাম্পল অফ সিমিলি অর পার্সনিফিকেশন। তাহলে একটা এক্সাম্পল যদি তুমি লেখো, লাইফ ইজ লাইক আ ব্যারেন ফিল্ড, লাইক যদি উল্লেখ করো সিমিলি, আর যদি লেখো লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, মেটাফোর। পারবা? স্যার এখানে আচ্ছা, বিষয় দুটো কি সম্পূর্ণ ভিন্ন হবে নাকি কাছাকাছি রকমের হইতে পারে? না না, সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন, এক জাতি হবে না, ভিন্ন হতে হবে। এটাই হচ্ছে মূল কথা। ওকে সমজাতীয় স্যার। হবে না, তার মানে সিমিলি হচ্ছে এবং মেটাফোর দুইটাই হচ্ছে সমজাতীয় হবে না। সিমিলির মধ্যে অ্যাজ লাইক উল্লেখ থাকবে, আর মেটাফোরের মধ্যে অ্যাজ লাইক উল্লেখ থাকবে না, ভিন্ন জিনিসের মধ্যে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এই কনসেপ্টটা মাথায় রাখো, তাহলে হবে, আর কিছু লাগবে না। সম্পূর্ণ ভিন্ন জিনিসের মধ্যে হবে। আচ্ছা, এখন এখান থেকে হচ্ছে একটা প্রশ্ন আসে। হ্যাঁ, এইখানেও দুইটাতেই ভিন্ন, দুইটাতেই ভিন্ন ভিন্ন জিনিসের মধ্যে তুলনা হবে, জাস্ট একটাতে অ্যাজ লাইক উল্লেখ থাকবে, আরটাতে থাকবে না। এখন স্যার হঠাৎ আরেকটা দাঁড়িয়ে প্রশ্ন যায়। আসবে, কি হইছে? স্যার হঠাৎ দাঁড়িয়ে যায় আর ক্লিয়ার দেখা যায় না স্যার।
এই সমস্যা হইতেছে নেটওয়ার্কে? না স্যার এখন ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। আরেকটা দেখো, ইংলিশে আরেকটা প্রশ্ন আসবে, ডিফাইন অথবা এর সিমিলি এর সংজ্ঞা লেখো অথবা মেটাফরের সংজ্ঞা লেখো। সেখানে জাস্ট এইভাবে বলা থাকবে, ডিফাইন মেটাফর উইথ অ্যান এক্সাম্পল। উইথ এক্সাম্পলস যদি থাকে দুইটা একের একাধিক এক্সাম্পল দিতে হবে, আর উইথ অ্যান এক্সাম্পল দিলে একটা এক্সাম্পল দিলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে কিভাবে লিখবা? Simile is a figure of speech in which two different similar things are compared by using as and like. কথাটা কি লিখে দেখবো? লিখে দেব? জি স্যার, লিখে দেন। স্যার লিখে দেন একটু। দেখো, দুইটা ডেফিনিশন প্রায় সিমিলার হবে। দুইটা লিখবা হচ্ছে, যে এটাই আসুক না কেন, লিখবা হচ্ছে ইজ অ্যান ফিগার অফ স্পিচ, ইজ আ ফিগার অফ স্পিচ। যদি ডেফিনিশন আসে, কোথায় আসতে পারে এটা? কোথায় আসতে পারে বলছি? কোথায় আসবে? ইউনিভার্সিটি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট। ইজ আ ফিগার অফ স্পিচ এটা লিখতে পারো, অথবা লিটারি টার্মস লিখতে পারো, সমস্যা নেই। ইজ আ ফিগার অফ স্পিচ ইন হুইচ, যেখানে টু ডিফারেন্ট অথবা ডিসিমিলার অথবা ডিফারেন্ট, যে ওয়ার্ডটা ব্যবহার করো না কেন, হ্যাঁ, ডিফারেন্ট থিংস আর কম্পেয়ার্ড তুলনা হয়। কিভাবে? বাই ইউজিং, বলো, অ্যাজ অ্যান্ড লাইক। তাহলে সেটা কোনটা হবে? সিমিলি। সেটা হবে সিমিলি। এখন জাস্ট এখানে এসে যদি লিখে দেব উইদাউট, তাহলে কি হবে? এটা তখন মেটাফর। হয়ে যাবে এটা তাহলে ওকে। মেটাফর। দুটো definition মাথায় রেখো। এখানে আরেকটা প্রশ্ন আসে হচ্ছে এই সিমিলি মেটাফর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিসিএস এ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কোনটা কি ধরনের কম্পারিজন? এটা হচ্ছে এক্সপ্লিসিট, যেটাকে দেখা যায়, এক্সপ্লিসিট সিআইটি। আর এটা হচ্ছে ইমপ্লিসিট। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল, একটু ইয়া করো, ইন্টারনাল, আর এটা হচ্ছে এক্সটার্নাল। ওকে, এটা হচ্ছে বাহির থেকে দেখা যাচ্ছে কোনটা কিরকম, এই জন্য এটাকে বলে এক্সটার্নাল, যেহেতু অ্যাজ লাইক আছে। আর এটা হচ্ছে ইমপ্লাইড কম্পারিজন অথবা ইমপ্লিসিট, এটা আরেকটা নাম হচ্ছে ইমপ্লাইড কম্পারিজন অথবা ইন্টারনাল কম্পারিজন বা তুলনা। ঠিক আছে, তো সিমিলি মেটাফর নিয়ে আমি বিস্তারিত বললাম, ডেফিনেশন বললাম, বাংলায় বললাম, ইংরেজিতে লিখে দিলাম। স্যার, কোনটাকে বাই ইউজিং এর পরে কি লিখছেন ওইটা? বাই ইউজিং এর পরে কি লিখছেন ওইটা? as and like অথবা উইদাউট ইউজিং as and like। ঠিক আছে, আচ্ছা, এখানে তুমি এভাবে লিখতে পারো, যদি দেখো এখানে টু ডিফারেন্ট থিংস, সরি এখানে থিংস হবে, এখানে ডিফারেন্টের জায়গায় ডিসিমিলার লিখতে পারো, অথবা ইমপ্লাইড কম্পারিজন লিখতে পারো। ইমপ্লাইড কম্পারিজন, হ্যাঁ, অন্য যে কোনো ভাবেও তুমি লিখতে পারো, অথবা এগুলোর ডেফিনেশন অন্যভাবে, আমি তো সহজে লিখে দিয়েছি, একটু অন্যভাবে টেক্সট হ্যাক্স এর মধ্যে একটু আলাদা করে দেওয়া আছে। টেক্সট হ্যাক্স এর মধ্যে যেটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদেরকে যে বইটা পড়াইতো ইংলিশ ডিপার্টমেন্টে, সেই বই থেকে দেওয়া আছে, সেই বই থেকে আমি দিয়েছি আমাদের টেক্সট হ্যাক্সের ডেফিনিশনটা। ঠিক আছে, সেটাও তোমরা লিখতে পারো, আর আমি এটা সহজ ভাষায় লিখে দিয়েছি, এটা লিখলেও কোনো সমস্যা নেই। এটা লিখলে 100% মার্কস পাবো, 100%। তাহলে কি সিমিলি মেটাফর কিভাবে জানি বলছিলেন, রাজশাহীতে কিভাবে জানি প্রশ্নটা হলো? এখান থেকে আরেকটা প্রশ্ন আসবে, সিমিলি ইজ ড্যাশ কম্পারিজন। তো সিমিলি হচ্ছে এক্সপ্লিসিট কম্পারিজন অথবা ইন্টারনাল কম্পারিজন। আরেকটা প্রশ্ন আসে, মেটাফর ইজ ড্যাশ কম্পারিজন, মেটাফর হচ্ছে ইমপ্লিসিট কম্পারিজন, ইন্টারনাল কম্পারিজন অথবা ইমপ্লাইড কম্পারিজন। ওকে, এই নামগুলো মাথায় রাখতে হবে। দেখো, এই এক্সপ্লিসিট শব্দের অর্থ কি? এক্সপ্লিসিট
দেখা যায় এক্সপ্লিসিট এরকম শব্দের না অর্থ স্যার। কি? স্যার দৃশ্যমান ব্যক্ত দেখা যায় স্যার ব্যক্ত দৃশ্যমান করে দৃশ্যমান পরিষ্কার স্যার স্পষ্ট তার মানে এক্সপ্লিসিট শব্দের অর্থ ব্যক্ত হ্যাঁ তার মানে যেটা দেখা যায় পরিষ্কার সুনির্দিষ্ট তার মানে অ্যাজ এবং লাইক থাকলে কার সাথে কার তুলনা হইতেছে সেটা আমরা দেখতেছি। মেটাফোর কি? মেটাফোর হচ্ছে যেটা দেখা যাচ্ছে না, কার সাথে কার তুলনা হচ্ছে সেটা দেখা যাচ্ছে না, সেজন্য এটা হচ্ছে ইমপ্লিসিট কম্পারিজন। তারপরে দেখো এক্সটার্নাল, যেটা বাহির থেকে দেখা যাচ্ছে, এখানে বললাম ইন্টারনাল অথবা ইমপ্লাইড, একই অর্থ, মানে জাস্ট এগুলো হচ্ছে আমি কি লিখলাম, এগুলোকে সিনোনিমাস ওয়ার্ড লিখেছি। ওকে, তো কি কনসেপ্ট কি তোমাদের ক্লিয়ার? স্যার কনসেপ্ট কি ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ওকে, স্যার তো রিটেন এই কি বিষয়টা যদি উঠিয়ে দিবে স্যার? হ্যাঁ বলো। স্যার রিটেন কি এভাবে উঠিয়ে দিবে? হ্যাঁ এইভাবে তো আসে রে ভাই, আমি কি তোমার সাথে করতেছি? তোমাদেরকে আমি দুষ্টামি করে পড়াচ্ছি, তোমাদেরকে অযথা জিনিস পড়ে আমার লাভ আছে? স্যার প্রশ্ন ছিল একটা। আচ্ছা, হ্যাঁ বলো, এখন তোমাদের যদি প্রশ্ন থাকে এবার বলো, আমি নেক্সট টপিকটা যাব। স্যার এখানে বলো। সিমিলি আর মেটাফোর, স্যার এখানে সিমিলি আর মেটাফোরের মধ্যে যেই পার্থক্য আমরা দেখছি, যে আমরা সিমিলি হলো আমরা অ্যাজ এবং লাইক দিয়ে আমরা পার্থক্য করব, এবং যে মেটাফোর এটাই অ্যাজ এবং লাইক থাকবে না, কিন্তু দুটাই আমরা ভিন্ন ভিন্ন অর্থ আমরা তুলনা করব স্যার, এটাই তো যে মূল কথা। হুম হুম। হুম, এখন আরেকটা জিনিস মাথায় রেখো, আরেকটা জিনিস হচ্ছে, কথা বলতেছি শুনো, অ্যাজ এবং লাইক থাকলেই যে সেটা সিমিলি হবে বিষয়টা এমন না। আবার বলছি মনে শোনো, অ্যাজ এবং লাইক থাকলেই যে সেটা সিমিলি হবে বিষয়টা এমন না। মেইন শর্ত কি? মেইন শর্ত হচ্ছে এখানে আগে তুলনা করবে। কিসের সাথে কি তুলনা? ভিন্ন জিনিসের সাথে তুলনা। একটা এক্সাম্পল দিচ্ছি, তোমাদের টেক্সট বুক থেকে দিচ্ছি। অ্যাজ ক্লেভার হোপস এক্সপায়ার। এখন বলো এটা কিসের এক্সাম্পল? একটু বলো এবার। অ্যাজ দ্য ক্লেভার হোপস এক্সপায়ার, এটা কিসের এক্সাম্পল, কিসের উদাহরণ? পার্সনিফিকেশন। এখানে অ্যাজ আছে, এর মানে এটা কিন্তু যে সিমিলি হয়ে যাবে বিষয়টা এমন না, তোমরা এখানে ভুল করবে, এই জন্য আমি এটা বলে দিচ্ছি। এখন আসি পার্সনিফিকেশন কি। দেখো, পার্সন, মিউট করো সবাই। পার্সন ব্যক্তি, একজন মানুষ না, এটাকে ভার্ব বানাই কিভাবে? পার্সনিফাই, ভার্ব বানাইলাম, সেখান থেকে হয়ে গেল, সেখান থেকে নাউন ফর্ম যদি বানাতে যাও ব্যক্তিতে রূপান্তর করা, তার মানে পার্সনিফিকেশন। এই FY কে আইকেশন যুক্ত করে সবসময় নাউন করতে হয়। তো এমন জিনিস, মিউট করতে বলছি তোমাদেরকে, যে কোনো কনসেপ্ট বা আইডিয়া অথবা বস্তু, এই সকল জিনিসকে যদি মানুষের বৈশিষ্ট্য দেওয়া হয়, কিসের বৈশিষ্ট্য? মানুষের বৈশিষ্ট্য। মানুষের বৈশিষ্ট্য, এই সকল কিছুকে যদি মানুষের হিউম্যান অ্যাট্রিবিউটস এর বৈশিষ্ট্য ইংরেজি আরো আছে, কোয়ালিটিস, ক্যারেক্টারিস্টিক্স যদি দেওয়া হয়, সেটাকে বলা হবে পার্সনিফিকেশন। এটাকে কি কি ভাবে দেওয়া হয়, কোন কোন ভাবে দেওয়া হয় দেখো, মনোযোগ দিয়ে দেখো। এটা দেওয়া হয় ফিগার অফ স্পিচ, এই পার্সনিফিকেশনটা হয় প্রোনাউনের মাধ্যমে। 1 নম্বর কিসের মাধ্যমে? প্রোনাউনের মাধ্যমে। 2 নম্বর ভার্বের মাধ্যমে। 3 নম্বর অ্যাডজেক্টিভ অথবা নাউনের মাধ্যমে। এই 3 ভাবে কিংবা 4 ভাবে দেওয়া হয়। লক্ষ্য করো, আমি আরেকটা কবিতা দিই, তোমাদের এটা নাই। ব্লো 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 দাও উইন্টার উইন্ড, ব্লো ব্লো ব্লো
দাও উইন্টার উইন্ড, দাও আর্ট নট সো আনকাইন্ড। একটু মনোযোগ দিয়ে দেখো, দাও মানে হচ্ছে ইউ। কাকে বলছে এটা দাও বলতে? উইন্টার উইন্ডকে বলছে, উইন্টার উইন্ডকে। দাও মানে ইউ, আর্ট মানে আর, দাও আর্ট নট সো আনকাইন্ড। এখন আমাকে একটু বলো, ইউ বলতে আমি স্বাভাবিকভাবে কোনো মানুষকে বলি, নাকি হচ্ছে এই যে মোবাইলকে আমরা ইউ বলি? মোবাইল একটা বস্তু না? মোবাইল একটা বস্তু। এখন মোবাইলকে যদি বলি তুমি তুমি করে সম্বোধন করি, তাহলে কি মানুষের বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে না? মানুষের বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে। ধরো এই যে একটা বোতল, এই বোতল একটা বস্তু না? জি স্যার। বস্তু। এখন এই বস্তুকে যদি আমি মানুষের বৈশিষ্ট্য দেই বা মানুষের কোয়ালিটিস দেই, অ্যাট্রিবিউটস দেই, তখন এটা কি হয়ে যাবে? ফিগার অফ স্পিচের দিক থেকে পার্সনিফিকেশন হবে। তখন এটা কিভাবে হচ্ছে? এটা কিভাবে হইতেছে? কিসের মাধ্যমে? ইউ যদি বলছি, কি বলছি? ইউ বলার মাধ্যমে হচ্ছে প্রোনাউনের মাধ্যমে। তারপরে দেখো, অ্যাজ ক্লেভার হোপস এক্সপায়ার। হোপস এটা একটা কনসেপ্ট না? দেখো তো, এটা কনসেপ্ট না একটা? এটা আমাদের অ্যাবস্ট্রাক্ট আইডিয়া না? কনসেপ্ট। সেই কনসেপ্ট কি? সেই অ্যাডজেক্টিভ দিয়েছে, দেখো এখানে অ্যাডজেক্টিভের বর্ণনা কি করছি? ক্লেভার। ক্লেভার অর্থ কি? চালাক। তাহলে ক্লেভার হোপসটা হচ্ছে চালাক বলতেছে। চালাক স্বাভাবিকভাবে কে হয়? চালাক মানুষ হয়। স্বাভাবিকভাবে কে হয়? পার্সন তারপরে দেখো এক্সপায়ার। হোপস কি মানুষে না মারা যায়? বস্তু কোন কিছু জিনিস মারা যায়, তো সেটা সময় শেষ হয়ে যাও, মারা যাও, এটা কি হোপস এর হয়? এটা হয়ে যায় সময় কিংবা আমাদের অন্যান্য জিনিস শেষ হয়, তো এটা হচ্ছে আমাদের, এটা তো হোপস তো শেষ হয় না, তার মানে ভার্বের মাধ্যমে। আচ্ছা, তারপরে এখন আমরা কবিতাতে যাই। আজকের যে কবিতাটা ছিল, দেখো, ইফ ড্রিমস ডাই। কি মারা যেতে পারে স্বাভাবিকভাবে? কে মারা যায়? কে মূলত? যাদের জীবন আছে। এখন ড্রিমস, যাদের জীবন আছে, হ্যাঁ, তো এখন ড্রিমস সে কি মারা যায়? জি না স্যার। তার মানে এখানে কিসের মাধ্যমে পার্সনিফিকেশন হয়েছে? কোন ভাবে? হাউ? ভার্বের মাধ্যমে। তারপরে দেখো, when dreams go, এই আসা যাওয়ার কাজটা কার মূলত? স্বপ্নের স্যার। স্বপ্ন কি আসা যাওয়া করতে পারে মূলত? মানুষের ছিল। স্যার স্বপ্ন আসা যাওয়া করতে পারে না স্যার। পারে? জি না স্যার। পারে না। সো তো এটা হয়ে গেছে আমাদের পার্সনিফিকেশন। তো বিগত সালের একটা প্রশ্ন আমি তোমাদেরকে এখন দিচ্ছি। এটা আসছিল হচ্ছে না, বিগত সালে না, এই বছরে আসছিল। এই বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছিল। দ্য লিভস ড্যান্সেস্ট। লিভস মানে হচ্ছে পাতা, লিভ থেকে ভিইএস, লিভস ড্যান্সেস্ট, ড্যান্সড ইন দ্য উইন্ড। বাতাসে এটা নাচছে। এখন আমাকে বলো, এটা কোন ফিগার অফ স্পিচ হিসেবে ব্যবহার হয়েছে? পার্সনিফিকেশন। এই যে নাচা, ড্যান্স করে কে মূলত? মানুষ। এখানে পাতা কি নাচতে পারে? না। চাকালাকা বুম 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 বলে নাচতে পারো? তোমরা কি গান গাইতে পারো কেউ? কেউ গান গাইতে পারো না? আমি কি বছর কারো কি গান গজল কারোর কাছ থেকে শুনবো না? ইনশাআল্লাহ স্যার। আমরা প্রত্যেক বছর, এবছর গত বছর হচ্ছে যমজ দুই বোন বরিশাল থেকে, ওরা হচ্ছে শুনাইছিল। এর আগের বছর হচ্ছে ওর নাম রংপুর থেকে শুনাইছিল। মানে প্রত্যেক বছর মোটামুটি কেউ না কেউ হচ্ছে আমাকে শুনায়। হ্যাঁ, আমি মূলত আজকে ক্লাসটা ভেবেছিলাম একবার যে নিবো কিনা নেবো কিনা, শরীরটা খুব খারাপ লাগতেছিল। তো পরে ভাবলাম না, আজকে লিস্ট ক্লাসটা নিয়ে নেই। ঠিক আছে? আচ্ছা, তো সিমিলি পার্সনিফিকেশন মেটাফোর কনসেপ্ট ক্লিয়ার? স্যার পার্সনিফিকেশন মূলত মানে
আমাদের মানুষের কোনো বৈশিষ্ট্য যখন বস্তুকে আমরা দিব, বস্তুকে যখন আমরা বস্তু, মানুষের কোনো কনসেপ্ট, আইডিয়া, কনসেপ্ট। যেমন মোবাইল, এই মোবাইল, মিস্টার মোবাইল হ্যাজ ডান ইট। এখন মোবাইলকে এখানে কি বলছে? মিস্টার মোবাইল। তার মানে কি এখানে গিয়ে এটাকে জনাব মোবাইল বলার মাধ্যমে এটা কি হয়ে গেছে? পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন হয়ে গেছে। ওকে, তো এইভাবেই হচ্ছে আমাদের পার্সনিফিকেশন গুলো হয়ে থাকে। ওকে, তো এটা হচ্ছে তোমরা একটু ভালোভাবে হচ্ছে একটু পড়তে হবে এই তিনটা টার্মস, বিশেষ করে সিমিলি, পার্সনিফিকেশন, মেটাফোর। বাকি আরো অনেকগুলো টার্ম আছে, সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো, অন্য আরেকটা ক্লাসে শুধু শিখবো সেটা। ওকে, তো আমরা আজকে এখানেই শেষ করি। তোমাদের কি কোনো প্রশ্ন আছে? স্যার একটা প্রশ্ন করতাম। বলো। স্যার গত বছর যে আমাদের ভাইয়া আফুরা আপনার কাছে পড়ছে, তার স্যার কয়জন চান্স পাইছে? কয়জন চান্স সেটা তো আমি কখনোই এত ইয়া করে গুনি নেই।